দুপুর লাইভ চলে গেছে নাকি? সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিসিএস কনফিডেন্সের পক্ষ থেকে। আমাদের আজকে আমরা আন্তর্জাতিক বিষয়গুলির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা ক্লাস নিব, যেটা আমাদের বিসিএস সহ চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কূটনৈতিক এবং রাজনৈতিক পরিভাষা। আপনারা আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন। আমাদের আজকের ক্লাসটা যাতে করে অন্যরাও দেখার সুযোগ পায়, এজন্য সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন সবাই প্লিজ একটু কমেন্ট করবেন নিচে, এবং সবাই একটু বেশি বেশি শেয়ার করেন যাতে করে অন্যরা দেখার সুযোগ পায়। কমেন্ট দেখা যাচ্ছে? আমরা মূলত আজকে বিসিএস সহ চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কূটনৈতিক ও রাজনৈতিক পরিভাষা, এই টপিকটা নিয়ে আমরা ক্লাস নিব। তো আমাদের আজকের যে টপিক, সেই টপিক থেকে আমরা কিছু পার্ট আলোচনা করব, যদি এটা অনেক বড় একটা পার্ট, আমরা এখান থেকে কিছু কিছু পার্ট যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আলোচনা করব। খেয়াল করে দেখেন, আপনারা যারা সংযুক্ত আছেন প্লিজ একটু সবাই বেশি বেশি হচ্ছে শেয়ার করে দেন ক্লাসটা। আমরা এই কূটনৈতিক ও রাজনৈতিক পরিভাষা এর মধ্যে প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে বাফার স্টেট। এই বাফার স্টেট থেকে আমাদের একটা বিসিএস এ কোশ্চেন আসছে, এছাড়া অন্যান্য চাকরির পরীক্ষায় কোশ্চেন আসছে। খেয়াল করে দেখেন বাফার স্টেট, এটার যে অর্থ, জানি যে বাফার দ্রবণ মানে হচ্ছে নিরপেক্ষ দ্রবণ, এখান থেকে অনেকে আমরা নিরপেক্ষ রাষ্ট্র মনে করি, বাট এই বাফার স্টেটের অ্যাকচুয়াল মিনিং যেটা সেটা হচ্ছে সংঘর্ষ নিবারক রাষ্ট্র। বাফার স্টেট এর অর্থ হচ্ছে সংঘর্ষ নিবারক রাষ্ট্র। এখন কথা হচ্ছে আমরা কোন রাষ্ট্রটাকে বাফার স্টেট বলবো, এর ডেফিনেশন কি একটু খেয়াল করেন। সেটা হচ্ছে পেঙ্গুইন ডিকশনারিতে বাফার স্টেট সম্পর্কে বলা হচ্ছে বাফার স্টেট মিনস এ স্মল নিউট্রাল এন্ড ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হুইচ ইজ লোকেটেড বিটুইন টু কনফ্লিকচুয়াল কান্ট্রিজ। তার মানে একটা ক্ষুদ্র স্বাধীন এবং নিরপেক্ষ রাষ্ট্র, যে রাষ্ট্রটি দুইটি শত্রুতাপূর্ণ রাষ্ট্রের মাঝে অবস্থিত, এরকম রাষ্ট্রটাকে আমরা বাফার স্টেট, সংঘর্ষ নিবারক রাষ্ট্র বলতে পারবো। তাহলে খেয়াল করে দেখেন বাফার স্টেটের শর্ত হচ্ছে একটা ক্ষুদ্র স্বাধীন এবং নিরপেক্ষ রাষ্ট্র, যে রাষ্ট্রটি দুইটি শত্রুতাপূর্ণ রাষ্ট্রের মাঝে অবস্থিত, আমরা সেটাকে বলতে পারবো হচ্ছে বাফার স্টেট। এরকম যদি আমরা উদাহরণ দেখি, তাহলে খেয়াল করে দেখেন আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি নেপাল এবং ভুটান। নেপাল ও ভুটান, এই দুইটা রাষ্ট্র খেয়াল করে দেখেন, এদিকে চায়না আর এদিকে হচ্ছে ইন্ডিয়া, এই দুইটা রাষ্ট্রের মাঝে অবস্থিত। অর্থাৎ আমরা জানি চায়না এবং ইন্ডিয়া দুইটা শত্রুতাপূর্ণ রাষ্ট্র, আর এদের মাঝে হচ্ছে ক্ষুদ্র এবং নিরপেক্ষ এবং স্বাধীন রাষ্ট্র হচ্ছে নেপাল এবং ভুটান। তাহলে আমরা নেপাল এবং ভুটানকে হচ্ছে বাফার স্টেট বলতে পারি। নেপাল এবং ভুটানের পাশাপাশি আমরা আরো অনেক রাষ্ট্র আছে যেগুলোকে আমরা বাফার স্টেট বলতে পারি। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা জানি যে হচ্ছে বেলজিয়াম বাফার স্টেট ভূমিকা পালন করছে। এছাড়া 70-এর দশকে আমরা জানি যখন হচ্ছে রাশিয়া এবং চায়নার মাঝে দ্বন্দ্ব শুরু হয়, তখন এই দুইটা রাষ্ট্রের মাঝে একটা নিরপেক্ষ রাষ্ট্র ছিল যার নাম হচ্ছে মঙ্গোলিয়া। এই মঙ্গোলিয়াকেও আমরা হচ্ছে বাফার স্টেট বলতে পারি। তো এগুলাকে হচ্ছে মূলত বলা হচ্ছে বাফার স্টেটের সংজ্ঞা বা শর্ত হচ্ছে এটা ক্ষুদ্র হবে, স্বাধীন হবে এবং নিরপেক্ষ হবে, এবং দুইটা শত্রুতাপূর্ণ রাষ্ট্রের মাঝে সবসময় দ্বন্দ্বের সময় কি থাকবে, নিউট্রাল থাকবে, সেটাকে আমরা কি বলবো, বাফার স্টেট বলবো। এরপরে আমরা যে পার্টটা পড়বো সেটা হচ্ছে ফ্যাসিবাদ। আর একটা টার্ম হচ্ছে ফ্যাসিবাদ বা ফ্যাসিজম। খেয়াল করেন ফ্যাসিবাদ কোনটাকে আমরা বলবো, এটা হচ্ছে ফ্যাসিবাদ বা ফ্যাসিজম, এটা হচ্ছে একটা ইটালিয়ান শব্দ। এটার প্রবর্তক হচ্ছে ইতালির সাবেক প্রেসিডেন্ট বেনিতো মুসোলিনি। দেখেন, প্রবর্তক হচ্ছে বেনিতো মুসোলিনি।
বেনিতো মুসোলিনি। এখন কোনটাকে আমরা ফ্যাসিজম বলবো, ফ্যাসিবাদের সংজ্ঞা কি খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে একটা কথায় আমরা মাথায় রাখতে পারবো, সেটা হচ্ছে ফ্যাসিবাদের মূল কনসেপ্ট হচ্ছে জনগণের জন্য রাষ্ট্র নয়, রাষ্ট্রের জন্য জনগণ। তার মানে এখানে জনগণের প্রায়োরিটিটাকে আমরা ফার্স্ট করতেছি না, এখানে রাষ্ট্রের প্রায়োরিটিটাকে আমরা হচ্ছে ফার্স্টে রাখতেছি। এখানে বলা হচ্ছে রাষ্ট্রের ব্যবস্থা টিকায় রাখার জন্য বা রাষ্ট্রের স্বার্থ অর্জনের জন্য জনগণের জন্য কঠিন হয় বা জনগণের জন্য নির্যাতন এখানে বৈধ করা হচ্ছে। এই জন্য বলা হচ্ছে, খেয়াল করে দেখেন, গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে বলা হয় যে জনগণই সকল ক্ষমতার উৎস। খেয়াল করে দেখেন, এখানে সবসময় গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে জনগণকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে, কিন্তু ফ্যাসিবাদে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র ব্যবস্থা টিকায় রাখার জন্য আমরা জনগণের প্রতি যে ধরনের আচরণ করা যায় কোনো সমস্যা নাই, কারণ আপনি জনগণের উপর নির্যাতন নিপীড়ন এখানে কি করা হচ্ছে, বৈধ করা হচ্ছে রাষ্ট্রের ব্যবস্থা টিকায় রাখার জন্য, রাষ্ট্রের জন্য। তো এই জন্য এখানে বলা হচ্ছে মেন যে কনসেপ্ট হচ্ছে জনগণের জন্য রাষ্ট্র নয়, রাষ্ট্রের জন্য জনগণ। এই ফ্যাসিবাদের মেন যে কনসেপ্ট এটা হচ্ছে আমরা প্রথম জানতে পারি হচ্ছে ইতালির একজন সামরিক বাহিনীর সদস্য ছিল, তার নাম হচ্ছে নিকোলা ম্যাকিয়াভেলি। এই নিকোলা ম্যাকিয়াভেলি ইতালির সামরিক বাহিনীর সদস্য ছিল, কোন একটা কারণে তাকে এই সেনাবাহিনী থেকে হচ্ছে বহিষ্কার করা হয়। তখন সে এই রাজার দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা গ্রন্থ রচনা করে, যার নাম হচ্ছে দ্য প্রিন্স। এই গ্রন্থে সে রাজার কিছু গুণাবলী কথা বলে, যে সে শিয়ালের মতো ধূর্ত হবে, আরো অনেক গুণাবলী বলে সে বলছে রাজা তার রাষ্ট্র ব্যবস্থা, রাজ্য ব্যবস্থা এটা টিকিয়ে রাখার জন্য এমন ধরনের কাজ করতে পারে যেটা অধিকাংশ জনগণের জন্য সেটা কষ্টদায়ক। তার মানে এখানে মূল কথা হচ্ছে জনগণের শান্তিটাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, এখানে হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাটাকে টিকিয়ে রাখাটাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এই জন্য আমরা দেখতে পাই যে হচ্ছে এই বেনিতো যে সরি নিকোলা যে ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স গ্রন্থ আমরা হচ্ছে ফ্যাসিবাদের সূচনা, এটা হচ্ছে আমরা দেখতে পাই। খেয়াল করে দেখেন এই ম্যাকিয়াভেলির যে ক্যারেক্টার, যে উদ্ধারের জন্য জনগণকে বিপন্ন করছে, এজন্য এখান থেকেই একটা ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার মানে হচ্ছে সেলফিশ ক্যারেক্টার। ওকে, জি আলম হচ্ছে বিসিএস কনফারেন্সের কোন ব্রাঞ্চে ক্লাস নেন? উনি বিসিএস কনফারেন্সের হচ্ছে মিরপুর ব্রাঞ্চে আমরা হচ্ছে ক্লাস নিই, ঠিক আছে? এছাড়া হচ্ছে রাজশাহী ব্রাঞ্চেও ক্লাস নেওয়া হয়, বরিশাল ব্রাঞ্চেও ক্লাস নেওয়া হয়। তো আপনারা হচ্ছে এবং কনফারেন্সের অনলাইন ব্রাঞ্চ আছে, সেখানে হচ্ছে আমরা ক্লাস নিই। ওকে, এরপর আসেন, আমরা হচ্ছে ফ্যাসিবাদ বললাম, এরপরে হচ্ছে ব্যানানা রিপাবলিক। হচ্ছে কলা প্রজাতন্ত্র বাংলা করলে। এই ব্যানানা রিপাবলিক বলতে কোনটাকে বোঝানো হচ্ছে খেয়াল করে দেখেন। এটা হচ্ছে যে সকল রাষ্ট্রের অর্থনীতি একটিমাত্র খাতের উপর নির্ভরশীল, যে সকল রাষ্ট্রের অর্থনীতি একটিমাত্র খাতের উপর নির্ভরশীল, আমরা সেটাকে কি বলতেছি, ব্যানানা রিপাবলিক। খেয়াল করে দেখেন, এই ব্যানানা রিপাবলিক নামকরণ করার প্রধান কারণ হচ্ছে আমরা জানি ল্যাটিন আমেরিকার আগে কিছু রাষ্ট্র ছিল, যে রাষ্ট্রগুলো অর্থনীতি শুধুমাত্র টিকে ছিল কলা উৎপাদন এবং হচ্ছে রপ্তানির মধ্য দিয়ে। এই রাষ্ট্রগুলোর নামকরণ করা হয় ব্যানানা রিপাবলিক। এখান থেকে ইন্টারন্যাশনাল পলিটিক্স থেকে কাম আসছে, যে সকল রাষ্ট্রগুলোর অর্থনীতি একটিমাত্র খাতের উপর নির্ভরশীল, এই রাষ্ট্রগুলোকে আমরা হচ্ছে ব্যানানা রিপাবলিক বলবো। যেমন আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি মালদ্বীপ, যাদের অর্থনীতি সম্পূর্ণ হচ্ছে পর্যটন শিল্পের উপর নির্ভরশীল, এই জন্য মালদ্বীপকে বলা হচ্ছে ব্যানানা রিপাবলিক। এছাড়া আছে মরিশাস, মরিশাস হচ্ছে পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। এছাড়া হচ্ছে হন্ডুরাস, এরকম যে রাষ্ট্রগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে ব্যানানা রিপাবলিক। আচ্ছা, সবই হবে, সমস্যা নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা টপিক আছে আমরা যেটা আলোচনা করব, সেটা হচ্ছে পিং পং ডিপ্লোম্যাসি। খেয়াল করেন, কূটনৈতিক পরিভাষা বা ডিপ্লোম্যাসি হচ্ছে পিং পং ডিপ্লোম্যাসি। দেখেন, আমরা জানি স্নায়ু যুদ্ধ যখন সংগঠিত হয় 1945 থেকে 1991 সাল পর্যন্ত, এই স্নায়ু যুদ্ধের সময় বিশ্বের দুইটা গ্রুপ ছিল। একটা হচ্ছে ইউএস এর নেতৃত্বাধীন পুঁজিবাদী গ্রুপ,
আর একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক গ্রুপ। এই সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন যে সমাজতান্ত্রিক গ্রুপ, সেখানে অন্যতম রাষ্ট্র ছিল হচ্ছে চায়না। কিন্তু দেখলাম যখন চায়না ধীরে ধীরে অর্থনৈতিক এবং সকল দিক থেকে হচ্ছে, তখন এই চায়নার সাথে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার একটা মনোমালিন্য তৈরি হয়ে যায় 70-এর দশকে। যখন এই মনোমালিন্য তৈরি হয়, তখন চীন চিন্তা করলো যে আমার শত্রু হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, মানে চীনের শত্রু হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, আর সোভিয়েত ইউনিয়ন শত্রু হচ্ছে ইউএসএ। তাহলে শত্রু শত্রু কি হতে পারে? বন্ধু হইতে পারে। এই জন্য চীন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গঠনের জন্য হচ্ছে উদ্যোগ গ্রহণ করলো। সময় আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে টেবিল টেনিস একটা দল, তারা জাপানে একটা ইন্টারন্যাশনাল গেমস খেলতে গেছে। এই ইন্টারন্যাশনাল যে টুর্নামেন্ট খেলা শেষে টেবিল টেনিস দলকে জাপান থেকে স্বাগত জানালো হচ্ছে চায়নাতে, চীন তাদেরকে আহ্বান করলো। এবং ইউএস এর টেবিল টেনিস দল জাপান থেকে চায়নাতে আসলো চায়নার সাথে ফ্রেন্ডশিপ টুর্নামেন্ট খেলার জন্য। এবং সেখানে আমরা দেখতে পেলাম যে চায়নাতে চীনের এবং হচ্ছে ইউএস এর দুই দেশের টেবিল টেনিস দলের মাঝে একটা ফ্রেন্ডশিপ টুর্নামেন্ট হলো। এবং এই ফ্রেন্ডশিপ যে টুর্নামেন্ট, এই যে টেবিল টেনিস খেলা, এটাকে কেন্দ্র করে দেখলাম যে চায়না এবং ইউএস এর মাঝে একটা রিলেশন তৈরি হলো। এই যে টেবিল টেনিস যে বল বল এটাকে বলা হয় চীনা ভাষায় পিং পং। এই পিং পং বলকে কেন্দ্র করে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নতুন রিলেশন, ডিপ্লোম্যাটিক রিলেশনের যাত্রা শুরু হচ্ছে। এটাকেই মূলত বলা হচ্ছে পিং পং ডিপ্লোম্যাসি। পিং পং বলকে কেন্দ্র করে যেহেতু এই রিলেশন ডিপ্লোম্যাসিটা হয়েছে, এই জন্য নামকরণ করা হয়েছে পিং পং ডিপ্লোম্যাসি। পিং পং ডিপ্লোম্যাসি থেকে আমরা একটা শিক্ষা অর্জন করতে পারি, হচ্ছে শত্রু শত্রু কি হবে? বন্ধু হবে। খেয়াল করে দেখেন, ইউএস এর শত্রু হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এবং সোভিয়েত ইউনিয়ন শত্রু হচ্ছে ইউএসএ। এখান থেকে আমরা জিনিস দেখতে পেলাম যে শত্রু শত্রু সবসময় কি হচ্ছে? বন্ধু হচ্ছে। এবং শত্রু শত্রু যে বন্ধু, এখান থেকে আমরা একটা বিষয় পাই, আমাদের মুক্তিযুদ্ধের সময় কোন রাষ্ট্রগুলো আমাদের শত্রু ছিল, কোন রাষ্ট্রগুলো আমাদের বন্ধু ছিল, এই ডিপ্লোম্যাসিটা অনুসরণ করে আপনি এখান থেকে অ্যান্সার পেয়ে যেতে পারেন। যেমন কিভাবে? খেয়াল করে দেখেন, 1971 সালে বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধ চলমান ছিল, তখন এই বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ছিল হচ্ছে পাকিস্তান। আর পাকিস্তানের শত্রু ছিল হচ্ছে কি? ইন্ডিয়া। শত্রু শত্রু কি হচ্ছে? বন্ধু হচ্ছে। বাংলাদেশের বন্ধু কি হচ্ছে? ইন্ডিয়া। খেয়াল করে দেখেন, 1971 সালের মুক্তিযুদ্ধে আমাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করছে যে রাষ্ট্র, সেটা হচ্ছে ইন্ডিয়া। এরপরে দেখেন, পাকিস্তানের শত্রু হচ্ছে ইন্ডিয়া, আর ইন্ডিয়ার আরেকটা শত্রু হচ্ছে চায়না। শত্রু কিভাবে? বন্ধু হবে। চায়না কার বন্ধু হবে? পাকিস্তানের বন্ধু হবে। 71-এ পাকিস্তানকে সমর্থন এবং সহযোগিতা করে, তার মানে আমাদের কি ছিল? বিরুদ্ধে ছিল। তাহলে খেয়াল করে দেখেন তো, পাকিস্তান আমরা দেখতে পাই মুক্তিযুদ্ধে সে পাকিস্তানের পক্ষে ছিল, আমাদের হচ্ছে বিরুদ্ধে ছিল। তাহলে কি বিপক্ষে চলে যাচ্ছে? আমরা এই থিওরি দিয়ে অ্যান্সার পেয়ে যাচ্ছি। এছাড়া আমরা সবাই ফেসবুক ইউজ করি, ফ্রেন্ডের ফ্রেন্ড সবসময় কি হয়? মিউচুয়াল ফ্রেন্ড দেখবেন। সাউন্ডের প্রবলেম হচ্ছে, প্লিজ একটু সাউন্ডটা দেখবেন। ওকে, ফ্রেন্ড হচ্ছে ফ্রেন্ড হচ্ছে মিউচুয়াল ফ্রেন্ড হচ্ছে। তো আমাদের সবচেয়ে বড় বন্ধু ছিল 71-এর সময়, সেটা হচ্ছে ভারত। আর ভারতের একটা অন্যতম বন্ধু রাষ্ট্র ছিল হচ্ছে রাশিয়া। তাহলে খেয়াল করে দেখেন তো, রাশিয়া আমাদের কি হচ্ছে? মিউচুয়াল ফ্রেন্ড। খেয়াল করে দেখেন, 1971 সালে মুক্তিযুদ্ধে আমাদেরকে ব্যাপক সহযোগিতা করছে যে রাষ্ট্র, তার নাম হচ্ছে রাশিয়া। আর রাশিয়ার শত্রু, রাশিয়া যেহেতু আমাদের এত বড় বন্ধু রাষ্ট্র, আর শত্রু ছিল হচ্ছে ইউএসএ। তাহলে রাশিয়ার শত্রু আমাদের কি হবে? শত্রু হবে। খেয়াল করবেন, 1971 সালে আমাদের যে আমাদের মুক্তিযুদ্ধে বিরোধিতা করছে যে রাষ্ট্র, তার নাম হচ্ছে ইউএসএ। এবং মুক্তিযুদ্ধের সময় সে হচ্ছে 7ম নৌবহর প্রেরণ করছিল বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করার জন্য পাকিস্তানকে সমর্থন দিয়ে। আমরা দেখেন এখান থেকে পেয়ে যাচ্ছে যে কে আমাদের বন্ধু হবে, কে আমাদের শত্রু হবে। হাবিবা জান্নাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যারা আজকে ক্লাসে সংযুক্ত আছেন, প্লিজ সবাই একটু ক্লাসটা বেশি বেশি সবাই শেয়ার করে দেন। আমরা এখানে কিছু হচ্ছে কূটনৈতিক এবং রাজনৈতিক পরিভাষা নিয়ে হচ্ছে আপনাদেরকে এক্সপ্লেন করে দিব। এরপরে আমরা একটা টপিক পড়বো, সেটা হচ্ছে ব্লাড ডায়মন্ড। ব্লাড ডায়মন্ড, খেয়াল করে দেখেন ব্লাড ডায়মন্ড কনসেপ্টটা কি, আমরা একটু বোঝার ট্রাই করি। খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা জানি প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে আফ্রিকাতে, কিন্তু আফ্রিকার রাষ্ট্রগুলো খেয়াল করে দেখেন পৃথিবীর সবচেয়ে দরিদ্র রাষ্ট্র।
এত পরিমাণ প্রাকৃতিক সম্পদ, এখানে অধিকাংশ রাষ্ট্রে দেখবেন যে হচ্ছে স্বর্ণের খনি, ডায়মন্ডের খনি, রৌপ্যের খনি, এরকম বিভিন্ন রাষ্ট্রের মাঝে এই খনিগুলো আছে, তারপরেও তারা হচ্ছে দরিদ্র। তার কারণ হচ্ছে দেখেন কিভাবে এই এত সম্পদ থাকার কারণে তারা দরিদ্র। একটু দেখেন, এটা হচ্ছে আমরা জানি আফ্রিকার একটা রাষ্ট্র আছে যার নাম হচ্ছে কঙ্গো প্রজাতন্ত্র, দ্য রিপাবলিক অফ কঙ্গো। খেয়াল করে দেখেন, এই কঙ্গোতে প্রচুর পরিমাণ ডায়মন্ডের খনি আছে। এখন এই ডায়মন্ড উত্তোলন করার মতন ক্যাপাবিলিটি কঙ্গোর নাই। যেহেতু ডায়মন্ড উত্তোলন করার মতন ক্যাপাবিলিটি কঙ্গোর নাই, এই জন্য কঙ্গো মনে করেন ফ্রান্সের একটা এমএনসির সাথে চুক্তি করছে যে আপনি আমার দেশ থেকে ডায়মন্ড উত্তোলন করে দিবেন, বিনিময়ে আপনি পাবেন হচ্ছে 50%, আমি পাবো 50%। এখন এই এমএনসি চলে আসছে কঙ্গোতে ডায়মন্ড উত্তোলন করতেছে। এখন স্বাভাবিকভাবে ওই যে কি বলে স্বর্ণের যদি ওজন করতে আপনার হাতে দেওয়া হয়, আপনি চিন্তা করবেন কিভাবে একটু বেশি নেওয়া যায়। এই জন্য এই কঙ্গোর এমএনসি যখন ফ্রান্সের এমএনসি যখন কঙ্গোতে এসে ডায়মন্ড উত্তোলন করতেছে, সে তখন চিন্তা করতেছে কিভাবে আমি আরো অনেক কিছু ভোগ করতে পারি, এই সব ডায়মন্ডের আমি হচ্ছে মালিকানা নিতে পারি কিভাবে। এই জন্য আমরা দেখতে পেলাম যে কঙ্গোর যে বিদ্রোহী গ্রুপ, বিভিন্ন দেশে বিদ্রোহী গ্রুপ থাকে, সেম ভাবে কঙ্গোর একটা বিদ্রোহী গ্রুপ আছে। এই কঙ্গোর বিদ্রোহী গ্রুপের সাথে গোপনে আঘাত করলো এবং এই বিদ্রোহী গ্রুপগুলোর কাছে খুবই কম মূল্যে তারা অস্ত্র বিক্রি করা শুরু করে দিছে। এই এমএনসি যখন আমরা দেখতে পাচ্ছি যে বিদ্রোহীদের কাছে কম মূল্যে তারা অস্ত্র গোপনে, এবং এই অস্ত্রগুলো পেয়ে বিদ্রোহী গোষ্ঠী যখন শক্তিশালী হয়ে উঠতেছে, তখন এই বিদ্রোহী গোষ্ঠীগুলো হচ্ছে কঙ্গো সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করছে। ফলে আমরা দেখতে পাচ্ছি কঙ্গো সরকারের সাথে বিদ্রোহী গ্রুপের কি শুরু হয়ে গেল, দ্বন্দ্ব বা যুদ্ধ শুরু হয়ে গেল। যখন এই দ্বন্দ্ব বা যুদ্ধ শুরু হয়ে গেছে, তখন এই এমএনসি আবার কঙ্গো সরকারকে চাপ দিচ্ছে, আমার দেশে তো এখন কি বলে গৃহযুদ্ধ চলতেছে, আমরা কিভাবে হচ্ছে এই প্রাণ করব, আপনারা দ্রুত এই গৃহযুদ্ধ বন্ধ করেন, এই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে দমন করেন। আর এই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে দমন করার জন্য যত অস্ত্র লাগে আপনি আমাদের কাছ থেকে ক্রয় করেন, আপনাকে 50% এখন হচ্ছে ডায়মন্ড নেওয়ার দরকার নাই, এর বিনিময়ে আপনি আমাদের কাছ থেকে অস্ত্র নেন, নিয়ে আপনি হচ্ছে এই বিদ্রোহটা দ্রুত দমন করেন। খেয়াল করে দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে এই 50% আর এই 50% টোটাল 100% এখন কার অধীনে চলে গেল, এমএনসির কাছে চলে গেল। আর এমএনসি কে দাওয়াত দিয়ে নিয়ে আসার কারণে কঙ্গো একটা দেখেন বিদ্রোহী গ্রুপের সাথে গৃহযুদ্ধ কি পাইছে, বোনাস পাইছে। এভাবে আমরা দেখতে পাই যে বিভিন্ন মাল্টিন্যাশনাল কর্পোরেশন বা এমএনসির মাধ্যমে এই উন্নত রাষ্ট্রগুলো আফ্রিকার যে সম্পদ, এই সম্পদগুলোকে করায়ত্ত করছে। সেম ভাবে আমরা দেখতে পাই যে কঙ্গো সহ আফ্রিকার রাষ্ট্র আছে, যে রাষ্ট্রগুলোর ডায়মন্ড উত্তোলনের ক্ষেত্রে একটা রক্তক্ষয়ী গৃহযুদ্ধ সংগঠিত করে দিচ্ছে এই এমএনসি বা উন্নত রাষ্ট্রগুলো। এই জন্য এই ডায়মন্ডকে বলা হচ্ছে ব্লাড ডায়মন্ড, কারণ এই ডায়মন্ড উত্তোলনের সাথে একটা রক্তক্ষয়ী গৃহযুদ্ধ সংগঠিত হচ্ছে, এই জন্য এখানে রক্ত মিশে আছে এই ডায়মন্ডে, এই জন্য এটাকে বলা হচ্ছে ব্লাড ডায়মন্ড। এটা ন্যাচারালি সবচেয়ে বেশি ইউজ হইতো আফ্রিকার রাষ্ট্রগুলোতে। সাউন্ড প্রবলেম অনেক, সাউন্ড প্রবলেম হচ্ছে, একটু প্লিজ সাউন্ডটা ঠিক করতে হবে। এরপরে হচ্ছে চেকবুক কূটনীতি। খেয়াল করে দেখেন, চেকবুক কূটনীতি এটা কি জিনিস, সেটা হচ্ছে আমরা 2012 এবং 13 সালে এই সময় আমরা দেখতে পাই যে বিশ্বের অর্থনীতিতে প্রথম যে রাষ্ট্র ছিল সে হচ্ছে ইউএসএ, এবং সেকেন্ড যে রাষ্ট্র সেটা হচ্ছে চায়না। বিশ্বের অর্থনীতিতে এই সময় চায়না হচ্ছে মানে দ্বিতীয় অবস্থানে, কিন্তু আধিপত্য বিস্তারের ক্ষেত্রে চীনের খুবই আধিপত্য কম। আমরা দেখতে পাই ইউএস এর একটা আধিপত্য ছিল, চীনের তেমন কোনো আধিপত্য ছিল না। এই জন্য আমরা দেখতে পাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2013 সালে সে একটা পদক্ষেপ গ্রহণ করে, কর্মসূচি গ্রহণ করে, যার নাম হচ্ছে ওয়ান বেল্ট ওয়ান রোড কর্মসূচি। এই কর্মসূচির আর একটা নাম ছিল হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এই বেল্ট এবং রোড ইনিশিয়েটিভ এর মাধ্যমে বৃষ্টি সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। শাহেদ আলী বলছেন ক্লিয়ার আছেন, ওকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, আমরা দেখতে পাই যে 2013 সালে শি জিনপিং বিশ্বে আধিপত্য বিস্তারের জন্য বেল্ট এবং রোড ইনিশিয়েটিভ গ্রহণ করে।
এবং এই বেল্ট এবং রোড ইনিশিয়েটিভ সে মূলত গ্রহণ করে হচ্ছে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা অঞ্চলের জন্য। এই অঞ্চলের রাষ্ট্রগুলোতে সমুদ্র বন্দর, গভীর সমুদ্র বন্দর এবং বিভিন্ন অর্থনৈতিক অবকাঠামো তৈরি করার জন্য সে প্রচুর পরিমাণ ঋণ প্রদান করে। এবং আমরা দেখতে পাই এই সময় চীনের ঋণ গ্রহণ করে অনেক রাষ্ট্র, এই যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, লাওস, বাংলাদেশ, পাকিস্তান সহ অনেক রাষ্ট্র প্রচুর পরিমাণ ঋণ গ্রহণ করছে। এই যে আমরা দেখতে পাচ্ছি চীন আমাদের মতো এই ধরনের রাষ্ট্রগুলোতে আর্থিক সাহায্য এবং ঋণ প্রদানের মাধ্যমে আমাদের অর্থনীতি এবং বাণিজ্যে যে আধিপত্য বিস্তার করছে। এবং দেখা যাচ্ছে অনেক রাষ্ট্র ছিল যে রাষ্ট্রগুলো হচ্ছে ঋণ নিতে নিতে এমন অবস্থায় ঋণ ক্ষমতা নাই, এই জন্য তারা তাদের বিভিন্ন সমুদ্র বন্দর বা বিভিন্ন জায়গা মানে লিজ প্রদান করে। এই যে চীন প্রদানের মাধ্যমে আমাদের অনেক করছে, এই আধিপত্য বিস্তারের যে কৌশল সেটাকেই মূলত বলা হচ্ছে চেকবুক কূটনীতি। খেয়াল করে দেখেন, এবং এই চেকবুক কূটনীতির একটা অন্যতম জ্বলন্ত উদাহরণ আমরা দিতে পারি, খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে শ্রীলঙ্কা চীনের কাছ থেকে প্রচুর পরিমাণ প্রায় $19 বিলিয়ন ঋণ নিছে, কিন্তু ঋণ পরিশোধ করতে পারছিল না, ফলে সে তার হাম্বানটোটা সমুদ্র বন্দর চীনের কাছে লিজ প্রদান করে। এরপরে পাকিস্তান তার গাদার সমুদ্র বন্দর $62 বিলিয়ন বিনিময়ে হচ্ছে চীনের কাছে লিজ প্রদান করে। তারপরে আমরা দেখতে পাই যে কেনিয়া তার মোম্বাসা সমুদ্র বন্দর চীনের কাছে লিজ দিছে, অস্ট্রেলিয়া ডারউইন সমুদ্র বন্দর চীনের কাছে কি দিছে, লিজ। তো এগুলো হচ্ছে চেকবুক কূটনীতির জ্বলন্ত আমরা উদাহরণ দেখতে পাই। এরপরে আমরা আরো একটা আলোচিত যে হচ্ছে ডিপ্লোম্যাসি, সেটা হচ্ছে ওল্ড ওয়ারিয়র ডিপ্লোম্যাসি, নেতৃত্ব যোদ্ধা কূটনীতিক। সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকে সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনাদের সাথে আসলে অনেক ক্লাসগুলো অনেক মিস করি, সাউন্ড প্রবলেম হচ্ছে। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আর একটা ডিপ্লোম্যাসি নিয়ে আলোচনা করবো, তারপর আমরা শেষ করে দিব যেহেতু সাউন্ড প্রবলেম হচ্ছে। তো কালকে দেখেন ওল্ড ওয়ারিয়র ডিপ্লোম্যাসি, নেকড়ে যোদ্ধা কূটনীতি, এটা কি জিনিস? সেটা হচ্ছে যে নেকড়ে আমরা দেখতে পাই, এই নেকড়েকে যদি আমরা হচ্ছে অ্যাকশন দেখাই, মানে তাকে হচ্ছে আঘাত করি, তাহলে দেখবেন সে হচ্ছে আমাদের দিকে তেড়ে আসবে, রিয়াকশন দেখাবে, সে হচ্ছে পলায়ন করবে না। এই যে অ্যাকশনের বিপরীতে সে যে রিয়াকশন দেখাচ্ছে, এই অ্যাকশনের বিপরীতে যে ইকুয়াল রিয়াকশন দেখানোর যে ডিপ্লোম্যাসি চীনের, সেটাকেই মূলত বলা হচ্ছে ওল্ড ওয়ারিয়র ডিপ্লোম্যাসি, নেকড়ে যোদ্ধা কূটনীতি। উদাহরণ হিসেবে আমরা দেখেন 2024 সালে বাংলাদেশের ইলেকশনের আগ মুহূর্তে আমরা দেখতে পাই যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বিভিন্ন সামরিক ব্যক্তিবর্গ, সেনাবাহিনী বা পুলিশ বাহিনীর প্রধানদের উপরে হচ্ছে নিষেধাজ্ঞা দিচ্ছিল, বাংলাদেশ এখানে কোনো রিয়াকশন দেখায় নাই। তাহলে এটাকে আমরা হচ্ছে ইকুয়াল রেসপন্স ডিপ্লোম্যাসি বা হচ্ছে নেতৃত্ব যুদ্ধ কূটনীতি বলবো আমরা। কিন্তু আমরা দেখতে পাই যে চীনের 3 জন কূটনৈতিক ব্যক্তির উপরে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিছে। যখনই মার্কিন যুক্তরাষ্ট্র 3 জন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিছে, একদিন পর আমরা দেখতে পাই চীনও মার্কিন যুক্তরাষ্ট্র কয়েকজন ব্যক্তির উপরে হচ্ছে নিষেধাজ্ঞা দিছে। এরপর আমরা দেখতে পাই যে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র উইগুর ক্রাইসিস কেন্দ্র করে চীনের 3 জন হচ্ছে কমিউনিস্ট লিডারের উপরে হচ্ছে নিষেধাজ্ঞা দিছিল। সেমভাবে আমরা দেখতে পাই চীনও তার পরের দিন মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে নিষেধাজ্ঞা দিছে। এই যে অ্যাকশনের বিপরীতে চীনের যে ইকুয়াল রেসপন্স হচ্ছে রিয়াকশন, এটাকেই মূলত বলা হচ্ছে ওল্ড ওয়ারিয়র ডিপ্লোম্যাসি, নেকড়ে যোদ্ধা কূটনীতি। তো আপনারা যারা হচ্ছে আজকে ক্লাসে সংযুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অন্য কোনো একটা ক্লাসে আপনাদের সবার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।